This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটবেলা থেকে আমি আপনি আমরা প্রত্যেকেই মা বাবার কাছে শুনে এসেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ওরা লেখাপড়া করেছেন, ভালো করে লেখাপড়া করেছেন, পরীক্ষা দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছেন, তারপর দিল্লি গেছেন গাড়ি চেপে মানে বাসে চেপে। দুর্নীতির চক্করে ওদের চাকরি চলে গেছে। বেশ কয়েক বছর চাকরি করার পর বেতন পাওয়ার পর চাকরি হারানো 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর 70 জন প্রতিনিধি দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দিল্লির যন্তর মন্তরে। এখানকার ছবিটাই কথা বলছে। এতদিন পর্যন্ত কলকাতা বা রাজ্যে যে আন্দোলন ছিল সেই আন্দোলন এবারে আছড়ে পড়েছে দিল্লির রাজপথে। যন্তর মন্তরে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের 26,000 যে যোগ্য শিক্ষকরা, 26,000-এর মধ্যে যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের তরফ থেকে মোট 70 জন প্রতিনিধি। তারা 40 ঘন্টা ধরে কলকাতা থেকে বাই রোড বাসে করে তারা এখানে এসে পৌঁছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমার সামনে এখানে একজন রয়েছেন যার গলায় আমরা দেখতে পাচ্ছি যে চাল ডাল ঝোলানো রয়েছে। এটা প্রতীকী প্রতিবাদ, তার কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের জীবন জীবিকা, পরিবারের ভবিষ্যৎ সবকিছু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো, নিজেরাই চাকরি খেলো, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জব দাও। উনি দায়ী, উনি যোগ্যদের তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা হয়েছে। আমার এই প্রতীকীগুলোর মাধ্যমে আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের গভর্নমেন্ট মানে চিফ মিনিস্টার যিনি যা করেছেন সেটা হচ্ছে কি একটা টেন্টেড আনটেন্টেড যোগ্য অযোগ্য শিক্ষকদের এদের নিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছেন। এই যে 26,000 টিচারের চাকরি বাতিল হলো একতরফা, বিচারের বাণী অনেক সময় নীরবে নিভৃতে কাঁদে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারকরা ইনক্লুডিং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো আপনাকে বারবার বলেছিলেন 5,000+ যে অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের তালিকা বাতিল করে দিন। আপনি তো তার কথা না শুনে সোজা চলে গেলেন ডিভিশন বেঞ্চে, তারপরে সুপ্রিম কোর্টে। আমরা 2016-র প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে যাদের অ্যাডমিট দিয়েছিলেন পরীক্ষা দিয়েছেন। 23 লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি। আমি বলি তোমরা একুলেও আছো, কুলেও আছো, সব কুলেও আছো। তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? যোগ্যদের তাদের সসম্মানে তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা যাতে আমাদের পরিবারকে আবার আগের মতো করে আমাদের সেইভাবে আমরা তাদেরকে নজর দিতে পারি এবং আমাদের সম্মানটা যাতে ফিরে পাই তার জন্য বিনীত অনুরোধ এই প্রতীকীর মাধ্যমে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বিক্ষোভ দেখাচ্ছেন, তার হাতে একটি ওএমআর শিট রয়েছে। সেই ওএমআর শিটে তার নাম পর্যন্ত লেখা রয়েছে। অর্থাৎ যারা যোগ্য তারা কিন্তু একেবারে হাতে প্রমাণ নিয়ে তারা এখানে বসে গিয়েছেন, কিন্তু তারপরেও তাদের চাকরির এই মুহূর্তে নেই। সমগ্র দেশবাসীর কাছে এই অ্যাপিল করব যে তারা যেন আমাদের জন্য আওয়াজ তোলে। আন্দোলন করতে করতেই সমাজের পরিবর্তন হয়, তাই তারা আন্দোলন করছে। আর সেই আন্দোলন বৈধ আন্দোলন, তাদের সঙ্গে বঞ্চনা হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, তাদের সঙ্গে সঠতা হয়েছে, তাই তারা আন্দোলন করছে। সেই আন্দোলনকে আমরা সমর্থন করছি। বামপন্থী সহ একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে এক এক করে এখানে সলিডারিটি জানাতে আসছেন। ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো, আজ পর্যন্ত দিয়েছো, 7 বছর হয়ে গেছে। বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছো। ইউপিতে 69,000 টিচারের চাকরি গেছে। যোগী বড় বড় বাত কর রা হ্যায়, সবসে বড় ভোগী হ্যায়। এই কথা প্রথম দিন থেকে আজও বলছি। কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যর তালিকার দিন বলুন হুজুর এই যোগ্যের তালিকা, এই অযোগ্যর তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা হয়েছে। 1 বছর আপনি সময় পেয়েছিলেন মমতা ব্যানার্জি, 1টা বছর, কিন্তু আপনি অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করেছেন যোগ্যদের কাঁধে বন্দুক রেখে। আজকে যোগ্যরা বলছে আমাদের যদি চাকরি না ফিরে পাই আমরা সুইসাইড করব। এর দায় কার? এর দায় আপনার। আমাদের গভর্নমেন্ট চিফ মিনিস্টার যিনি যা করেছেন সেটা হচ্ছে কি একটা টেন্টেড আনটেন্টেড যোগ্য অযোগ্য শিক্ষকদের এদের নিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছেন।
এই পরিণতি দেখে যদি কেউ বলেন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে কি ভুল বলবে বলুন? লেখাপড়া শিখে এখন চাকরি ফিরে পেতে ধর্নায় বসতে হচ্ছে। আবার মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলোর ছবি দেখুন, সেখানেও শিক্ষার শ্মশান যাত্রা। বর্ণ পরিচয়ে আগুন, বর্ণে আগুন, পরিচয়ে আগুন। মিড ডে মিলের পোড়া থালা, পোড়া বইপত্র, স্কুল ইউনিফর্ম সরকারের লোগো দেওয়া, সেগুলোও পুড়ে গেছে। সেগুলো ফেলে রেখেই এখনও অনেকে গ্রাম ছাড়ছেন। এখন আপাতত আমার বোনের বাড়ি যাবো, এখনকার মতো যাচ্ছি। একটা বাড়ি ঘর ছেড়ে চলে যাই অন্য দেশ, হবে না, স্বাধীনতা পাই না, কিছু না। আতঙ্ক লাগছে? আতঙ্ক, বাড়িতে ঘুমাতে পারছি না তো। বাচ্চাগুলো তো থাকবে বেঁচে, প্রাণে বাঁচার জন্য অন্য চলে যাচ্ছে, প্রাণে বাঁচার জন্য যাচ্ছে। গত শুক্রবার থেকে জাফরাবাদ, বেদবোনা সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চলেছে। ভাঙচুর করা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট চালানো হয়েছে। সোমবার, মঙ্গলবার সরকারি ছুটি ছিল, স্বাভাবিকভাবেই স্কুল বন্ধ ছিল। কিন্তু বুধবার থেকে খুলেছে রাজ্যের বিভিন্ন অংশে স্কুল। কিন্তু স্কুল বন্ধ এখনও এই উপদ্রুত এলাকায়। যদি স্কুল চালুও থাকতো তাহলে ছোট ছোট শিশুরা স্কুলে যেত কি করে? কোথায় যেতে চাও বলো? স্কুলে পড়তে চাই। পড়তে চাও? বইপত্র আছে না বইপত্র নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। বইপত্র আছে না নষ্ট করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। জামা কাপড় নষ্ট করে দিয়েছে। স্কুলের ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয়েছে। আরও একটা ইউনিফর্ম, এটা তো আরও ভয়ঙ্কর। কিভাবে ছিঁড়ে ফেলা হয়েছে আরও একটি ইউনিফর্ম দেখাবো। কিভাবে জ্বালানো হয়েছে, কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্কুলের ইউনিফর্ম। স্কুলে যাচ্ছে পারছিস না কেন? স্কুল বন্ধ আছে আর বইপত্র সব কিছু নাই। যা ছিল, সাইকেল ছিল দুটো বাচ্চার, স্কুল প্রাইভেট যেত, তাই সেগুলোও নিয়ে চলে গেছে। বই খাতা সব আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ানো হয়েছে। ঘরে যা ছিল সব নিয়ে নেওয়ার পরে বম ছেড়ে ঘর বাস্ট করে দিয়েছে। আর জামা কাপড়, স্কুলের জামা কাপড় ওইগুলো সব নিয়ে পালিয়েছে। রবার, পেন্সিল কিচ্ছু রাখিনি, সব ছিটিয়ে পড়ে আছে। পেন্সিল, স্কুলের জামা কাপড় আছে না নষ্ট করে দিয়েছে? নেই। কোথায় সেগুলো নষ্ট করে দিয়েছে? সব ছাই, আপনি দেখবেন স্কুলের পোশাক কিভাবে পরে পরে আছে। সব বই খাতা ছিঁড়ে ছিঁড়ে পুরে ছাই হয়ে গেছে, কিচ্ছু তো দেখা যাচ্ছে না, চিনা যাচ্ছে না। এখন তোর বই খাতা কোথায়? দেখা তো কোথায় বই খাতা, কি অবস্থা? খারাপ লাগছে, মন খারাপ, স্কুলে যেতে পারছো না? হ্যাঁ লাগছে, মন খারাপ। স্কুলে যেতে ইচ্ছা করে তো? বন্ধুদের সঙ্গে দেখা করতে ইচ্ছা করে? কিছু স্কুলে নিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই? না। পড়াশোনা করবে কি করে? কি করে করব? এবার বুঝতে পারছেন কেন আমরা বলছিলাম বর্ণে আগুন, পরিচয়ে আগুন। এক কথায় বর্ণ পরিচয়ে আগুন। এই শিশুগুলো স্কুলে যেতে চায়, পড়তে চায়, কিন্তু ধেড়ে খোকাদের খেলায় খোকা খুকুদের স্কুল যাত্রা বন্ধ। স্কুল বন্ধ, কোথাও আতঙ্কে ভয়ে, কোথাও আবার কেন্দ্রীয় বাহিনী ক্যাম্প করেছে থাকার জন্য। সেটাও তো প্রয়োজন এখন। ধুলিয়ানের হিংসার ঘটনা, এবার তার জেরে বন্ধ শিক্ষা ব্যবস্থা। কাঞ্চনতলা প্রাথমিক বিদ্যালয়ে যে স্কুল রয়েছে সেই স্কুল এখনও বন্ধ রয়েছে। আজকে স্কুল খোলার কথা ছিল, কিন্তু বিগত কয়েকদিন হিংসার ঘটনার পর থেকে স্কুল বন্ধ রয়েছে। যতক্ষণ না নিশ্চিত নিরাপত্তা হচ্ছে ততক্ষণ স্কুল খুলবে না। এখনও বেশ কিছু এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ মোতায়েন রয়েছে গোটা এলাকায়। সেসব তো বিপন্ন হচ্ছেই, এবং শামশেরগঞ্জে বিশেষ করে ধুলিয়ানে এটা প্রথম। আমরা তো দেখিনি, এবং আমরা যারা জিজ্ঞাসাও করলাম বয়স্ক বলে এইরকম পরিস্থিতি কখনো হয়নি। তবে পরিস্থিতি যতক্ষণ না শান্ত হচ্ছে, একেবারে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে, ততদিন পর্যন্ত স্কুল চালু হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমি শামশেরগঞ্জে একটি স্কুলে দাঁড়িয়ে আছি, যে স্কুলটি হচ্ছে ঠিক শামশেরগঞ্জ থানার উল্টো দিকে। স্কুলের ভেতর রয়েছে সিআরপিএফের ক্যাম্প। শামশেরগঞ্জ থানার অদূরে কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউট, শামশেরগঞ্জের অন্যতম বড় স্কুল। আর সেই স্কুলেও এসে দেখা গেল ফাঁকা, কারণ কেন্দ্রীয় বাহিনী এখানে নিজেদের শিবির করেছে। এইটা হচ্ছে স্কুলের শিক্ষকদের রুম, মূলত স্টাফ রুম। সেই স্টাফ রুমেও তালা মারা রয়েছে। ওপর থেকে কোনো নির্দেশ নেই, আর আমরা কিছু বুঝতেও পারছি না। আজকে আমাদের স্কুল খোলা ছিল, মানে সরকারিভাবে খোলা, কিন্তু আমরা এসে দেখছি অন্যান্য আরও সমস্ত টিচাররা এসেছিলেন,
এসে দেখছি যে আর এই যে সমস্ত ঘরে তো সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ একাধিক স্কুল আপাতত বন্ধ থাকছে। যতদিন না ফোর্স যাচ্ছে ততদিন পর্যন্ত স্কুল আপাতত বন্ধই থাকছে। নতুন সিলেবাস 12-এর আমরা সেটা নিয়ে তো এমনিতেই চিন্তিত যে বিভিন্ন কারণে স্কুল ছুটি থাকে, গরমের ছুটি অনেক সময় বাড়ানো হয়, তারপরে এই যে সমস্যা, এই সমস্যার কারণে কখন ক্লাস শুরু হবে এবং কিভাবে আমরা সিলেবাস শেষ করব, সেই পরীক্ষা চলছিল, পরীক্ষাটাও কমপ্লিট করতে পারলাম না আমরা। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং ছেলেমেয়েদের প্রচুর ক্ষতি। স্কুল বসছে না, লেখাপড়া বন্ধ, বই খাতা পুড়ে খাক, নেতাদের কি যায় আসে? নেতারা লেখাপড়া বলতে বোঝেন শুধু অঙ্ক আর ভোটের অঙ্ক। ওয়াকআপ নিয়ে কিছু অশান্তি হয়েছে, যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। হ্যাঁ, লোকসভা মালদা উত্তর কেন্দ্রের, দক্ষিণ কেন্দ্রের লোকসভা। উনি একটা পাগল উন্মাদ। লোকসভা মানে জেলা নয়, মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। শামশেরগঞ্জে মুর্শিদাবাদে না, তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কি করে বলুন তো? এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে তো আপনি রাজ্যটাকে সামলাবেন কি করে দিদি? বিজেপি, কংগ্রেস আর সিপিএম এর সম্পর্ক, তুই আমার অর্ধেক ব্যথা অর্ধেক ব্যথাহীন, তুই আমার বুকের ভেতর গাঁথা গোপন সেফটি পিন। বিজেপির সঙ্গে জোট করেছিলেন আপনি, বিজেপির সরকারে ছিলেন আপনি, আরএসএস কে আপনি বলেছিলেন দেশপ্রেমী, এই আরএসএস কে পশ্চিমবঙ্গে আপনি জায়গা দিলেন। 2018 সালে যখন কংগ্রেসের লোক, বামেদের লোকরা নমিনেশন পেপার ফাইল করতে পারেনি, তখন আপনার পুলিশকে আপনার নির্দেশ ছিল যেন বিজেপির কোনো অসুবিধা না হয়। সব চালাকি আপনার জানি আমরা। আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ বুঝুন, এটা বিজেপি ভরকাচ্ছে, আপনারা ভরকাবেন না। রাজ্য জুড়ে হিন্দুরা বাঁচার লড়াই করছে, অস্তিত্ব রক্ষার লড়াই করছে। যাহা ইউনুস তাহাই মমতা। আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত, আপনার গায়ে জ্বালা ধরতো, ওদের গায়ে জ্বালা ধরেছে, ওরা দুঃখে আছে। এইসব ঢপের কীর্তন আর করেন না দিদি। আপনি তো দৌড়িয়ে চলে যান গোয়া, দৌড়িয়ে চলে যাচ্ছেন হাতরাস, দৌড়িয়ে চলে যাচ্ছেন মণিপুর, আপনার লোক পাঠাচ্ছেন। আপনি কেন আসছেন না জঙ্গিপুরে? আপনি কেন আসছেন না শামশেরগঞ্জে? সেখানকার মানুষের পাশে কেন দাঁড়াচ্ছেন না? আপনি কলকাতায় বক্তৃতা দিচ্ছেন কেন? সেই সততা, সেই দৃঢ়তা আপনার কি আছে? না, আপনি চালাকি জানেন। এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। প্রধান অভিযুক্ত মমতা ব্যানার্জি। মোথাবাড়িতে দাঙ্গা লাগিয়েছে আপনার দলের নেতা, খবর নিয়ে দেখবেন। জঙ্গিপুরে, শামশেরগঞ্জে, সুজার মোড়ে সব জায়গায় গন্ডগোল করানোর পিছনে ছিল আপনার লোক। আপনি করছেন এগুলো, আপনি দায়ী তার জন্যে। চোখের জলে শপথ নিন, এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো, খুনিদের জেলে পুরবো। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, অবশিষ্ট যে ছাই, যে পোড়া ছাই বর্ণ পরিচয়ের যে কথা বলছিলাম, সেখানে কোনো অমূল্য রতন আশা করেন? 2 হাত কালো হবে, মুখে লাগলে মুখ কালো। অবশিষ্ট যদি কিছু থাকে তা হলো এক রাস হতাশা আর হাহাকার। ধুলিয়ানের ফিরদাউসি বিবি নাসেরা খাতুনদের ঘরে গেলে শুনতে পাবেন সেই হাহাকারের শব্দ এখন। মুর্শিদাবাদের বিড়ি মহল্লা ধুলিয়ান, কে না জানে? ঘরে ঘরে বিড়ি শ্রমিক, বাড়ির মেয়েরা বিড়ি বাঁধেন। জানেন কত পারিশ্রমিক? দিনে 1000 বিড়ি কোমর বেঁকিয়ে, পিঠে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে যদি বাঁধতে পারেন, তাহলে হাতে আসবে মাত্র 200 টাকা। ধুলিয়ানের বিড়ি মহল্লায় ফিরদাউসিদের কাছে এই টাকাটাই অনেক। অশান্তির জের পড়েছে পেটে, কাজ নেই, হাতে টাকা নেই, পেটে আগুন জ্বলছে কিন্তু ঘরে চুলো জ্বলছে না। লকডাউনের পর ফের একবার সেই অনিশ্চিত জীবন। বিড়ি মহল্লা হিসেবে পরিচিত এই শামশেরগঞ্জের ধুলিয়ান এলাকা, এই বিস্তীর্ণ এলাকার
মহিলা থেকে পুরুষ অনেকেই বিড়ি বাঁধে, যাদের জীবিকা নির্বাহ করে এই বিড়ি বাঁধার ওপর। বিড়ি থেকে যে আয় হয় সেই টাকায় চলে সংসার। কিন্তু বিগত কয়েকদিন থেকে যে হিংসার ঘটনা ঘটেছে সেখানে বিড়ির কাজ বন্ধ আছে, কারণ যারা বিড়ি নিয়ে যায় অর্থাৎ যে মুন্সি বা বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে তারা এখন আসছে না, ফলে তাদের যে বিড়ি বাঁধার কাজ সেই কাজ বন্ধ আছে। আর এই বিড়ি কাজ বন্ধ থাকায় কিন্তু চিন্তায় পড়েছেন যারা এই বিড়ি শ্রমিকের সাথে যুক্ত সেই সব পরিবারগুলি। কাজ বন্ধ, টাকা পাচ্ছেন না তো তাহলে? না, আমরা গরিব মানুষ খাবো কি দিশা পাই না। মানে এই হিংসার কারণে এই যে ঘটনা ঘটেছে। আমাদের বাড়িতেও গেটে বাড়ি মেরেছে, আর আমার কাকিদের বাড়িতেও গেটে বাড়ি মেরেছে, কিন্তু আমরা ভয় পাই না। বিড়ি বন্ধ করেছে, কাজ কাম বন্ধ করেছে, আমার স্বামীরা বাইরে হতে পারে না, আমরা বিড়ি বাঁধতে পারি না, আমরা কি খাবো বাল বাচ্চা নিয়ে? এবার তরকারি পাতিও গ্রামে বেচতে আসছে না খো মানুষ, খেয়ে কি দিয়া কিনবো কি দিয়া কহ? টাকা নেই, টাকা নেই। ভাই আছে একটা, আমার বাবা নাই, আর আমার কেউ নাই। তো আমরা কি অশান্তি করছি, আমরা এগুলো অশান্তি চাই না। এই ধুলিয়ান এলাকায় যেমন সব থেকে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি ধনী আভিজাত্য লোক রয়েছেন যারা সব থেকে বেশি এই জেলার ট্যাক্স পে করে, সেই রকমই কিন্তু গরিব মানুষও রয়েছে এই ধুলিয়ান এলাকায়, যাদের বিড়ি শ্রমিক, তাদের এই প্রত্যেক দিন কাজ না করলে তাদের মুখে হয়তো অন্নও জুটবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই হিংসার ফলে তারাও কিন্তু এলাকায় এখন ভীত সন্ত্রস্ত, তারা কাজ হারিয়েছে, তারা চায় এলাকায় শান্তি ফিরে আসুক। তারা চায় শান্তি, যাতে শান্তি ফিরে আসে, মানুষজন তাদের মতো কাজ করতে পারে, কারণ কাজ বন্ধ হলে তারা কি করে খাবে? তিনি শান্তি চায়, তিনি শান্তি চায়, তিনি শান্তি চায়, কিন্তু এভাবে আর কতদিন গরিব মানুষ ভাত সেদ্ধ ভাত খেয়েও কাটিয়ে দিতে পারেন, কিন্তু দিন শেষে তারা একটু শান্তি খোঁজেন। নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারলেই তারা খুশি। বিরাট টাকা পয়সা তারা চান না। দেখবেন এলাকা যাই হোক, যে এলাকাই হোক, গরিবের একটাই চাহিদা, শান্তি চাই। দাঙ্গাবাজরা যে দলেরই হোক, যে রাজনীতি করুক, তারা এদের কথা কোনোদিন ভাবে না, এবারও ভাবলো না। আপনারা রাজনীতি করুন, গরিবের রুজি মুখের খাবার আশ্রয় কাটবেন না। নেতাদের কাছে এটাই আমাদের আর্জি। ধর্মযুদ্ধের রাজনীতি নয়, হোক জীবনযুদ্ধের রাজনীতি, রুটি কাপড়া আর মাকানের রাজনীতি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু ধরুন যদি বিশ্বাসটাই না থাকে, নেতার মুখে যদি শোনা যায় যে মানুষের ওপর তিনি আস্থা হারিয়ে ফেলছেন, ভাবতে পারেন এর রেজাল্ট কি হতে পারে? মানে জনতা জনার্দনেই অনাস্থা। হ্যাঁ, বাংলার রাজনীতিতে এই রকম নজিরও হয়েছে, আপনাদের দেখাবো। ঠিক এটাই করে দেখিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি দাপুটে মন্ত্রী, দাপুটে নেতা, কথায় কথায় আগুন ঝরান। বিরোধীদের আক্রমণ করতে নামলে নিজেই প্রতিদিন নিত্য নতুন নিজের পুরনো রেকর্ড ভেঙে দেন, নিজেকে নিজে ছাপিয়ে যান। উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছিলেন দিনহাটা থেকে। এহেন উদয়ন গুহ কি বলেছেন আগে শুনুন, অবাক হয়ে যাবেন। আমি মন্ত্রী থাকতে থাকতে উদ্বোধনটা করে যেতে পারি, কারণ দিনাটার মানুষের উপর আমার ভরসা নেই। দিনাটার মানুষ যে আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে, সে ভরসা আমি দিনাটার মানুষের উপর রাখি না। চমকে গেলেন তো? সত্যি চমকে যাওয়ার মতো কথা, একেবারে খুললাম মঞ্চ থেকে গুহবাবু বলে দিচ্ছেন দিনহাটার মানুষকে তিনি ভরসা করেন না। আরে মানুষ মানে তো ভোটার, তাই তো? তার ভোটেই তো তিনি জিতেছেন, জনতা জনার্দন বলা হয়। কেন 26-এর ভোটে জিতবেন, মানে এই সন্দেহটা তিনি কেন প্রকাশ করছেন যে জিতবেন না? ভোটে না জিতলে বিধায়ক হবেন না, মন্ত্রীপদ তো দূরের কথা। কিন্তু এখন থেকে এত অনাস্থার বীজ তার মনে কেন দানা বাঁধছে? দিনহাটা শহরের একটি ক্লাবে তিনি গিয়েছিলেন, সেখানে সুইমিং পুল তৈরির কাজের শিলান্যাস করেন এবং সেই কাজ দ্রুত শেষ করার কথা বলতে গিয়েই প্রায় অপ্রাসঙ্গিকভাবে এরম কথা তিনি বলে ফেলেছেন উদয়ন গুহ। সামনের বছর বিধানসভা ভোট, তার আগে তাকে এসব বলতে হচ্ছে কেন? দেখুন, নামটা যেহেতু উদয়ন গুহ, বারবার বরাবর তিনি বলেন যে দিনহাটায় তিনি শেষ কথা। নিশীথ প্রামাণিক, ম্যাজিক এখন ধুয়ে মুছে সাফ, এসব কথা কে বলেন?
তিনিই বলেন 2021-এ দিনহাটায় যে উপনির্বাচন হয়েছিল ফলাফলটা মনে করতে পারেন? সেখানে রেকর্ড গড়েছিলেন জেতার মার্জিনে, 1,63,005 ভোটে জয়ী হয়েছিলেন উদয়ন। তার প্রাপ্ত ভোট কত ছিল জানেন? 1,88,311। 84% সামথিং বেশি ভোট পেয়েছিলেন তিনি। সেই নেতা বলছেন দিনহাটার মানুষকে আমি বিশ্বাস করি না। সেই জায়গায় বিজেপির অশোক মণ্ডল কত পেয়েছিলেন জানেন? মাত্র 25,306টি ভোট। ফারাকটা বুঝলেন? এমন কীর্তি যার পকেটে, সেই উদয়ন গুহ এভাবে মুষড়ে পড়ছেন কেন? যে মানুষের ভোটে জিতে তিনি জনপ্রতিনিধি হলেন, তাদের প্রতি তার এই ঘোর অবিশ্বাস, তাও আবার খোলা মঞ্চ থেকে, নাকি এর পেছনে অন্য কোনো অঙ্ক কাজ করছে উদয়নবাবু? উন্নয়ন করার পরেও শহরের লোক যে শহরে ভোট কম পায় সেই ক্ষোভটা উগড়ে দিচ্ছে। কাজে এটা কথা বলছে যে আমি এত উন্নয়ন করার পরেও লোক একটা ভোট দেয় না, এটাই করছে, আর কিছু কয়নি। আমি বলবো আপনি তো বাহুবলী নেতা, উত্তরবঙ্গের অনেক উন্নয়ন করেছেন। এখন দিনহাটার মিউনিসিপ্যালিটি পৌরসভা থেকে শুরু করে আবাস যোজনার ঘর থেকে শুরু করে কত দুর্নীতি করেছেন, 26-এর নির্বাচনে আপনাকে তার জবাব দিতে হবে। মানুষকে উনি বিশ্বাস করতে পারছেন না, কারণ উনি বুঝে গেছেন যে মানুষ অন্তত উদয়ন গুহর মতো নেতা, তৃণমূলের মতো দলের প্রতি মোহ ভেঙে গেছে, যার ফলে আজকে উনি মানুষের এই আজ পাচ্ছেন। আর গুন্ডা মাস্তানি করে বুথ দখল করে লক্ষ লক্ষ ভোটে জেতা যাবে না, এটা উনি বুঝে। মালদা জেলার তৃণমূলটা কেমন বলুন তো? সেখানে নেতাদের যত মত তত পথ, দল এক কিন্তু মত এবং পথ আলাদা। এই জেলায় একটা কাণ্ড দেখাবো এরকম, কেলেঙ্কারির এক শেষ একবারে। নয়া নমুনা তুলে ধরেছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। তার সঙ্গে কার ঝামেলা? চরমে উঠেছে সেই ঝামেলা মালদার যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের। এবং জল এতদূর গড়িয়েছে যে তৃণমূলের কর্মসূচি করতে হচ্ছে রাস্তার এপারে একটা আর ওপারে একটা, দুই নেতা নেত্রীর আলাদা কর্মসূচি, একই দলের দুখানা অনুষ্ঠান, কারণ নেতাদের পথ আলাদা। এই কুলে আমি আর ওই কুলে তুমি। বিএড কলেজ একটা কি করে খাই না মাকে ওই জানে, ওকে জিজ্ঞাসা করার পানি। এর ফলে তো কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। আমার কিছু হয়নি, আমি জানি না ও কি করে, ও তো পাগল, এভরিবডি নো যে বিশ্বজিৎ একটা পাগল। তো আমি এখানে কি করব? আমি ওর সাথে পক্ষে যাই, আমার মাথা গরম আছে না। গোটা তৃণমূল কংগ্রেস দল পাগল, কারণ হচ্ছে এদের কোনো নীতি নেই, আদর্শ নেই, এদের ধান্দাবাজি, 2 নম্বরই সিন্ডিকেটবাজ। তৃণমূল কংগ্রেসের যতগুলো গোষ্ঠী আছে তাদেরকে 2026-এ মাটির মধ্যে পুঁতে কবর ভারতীয় জনতা পার্টি বানিয়ে দেবে সাধারণ মানুষ। এটাতে বিরোধীদের বন্ধ শোকার কোনো কারণ নেই। আর বিরোধীরা বাংলায় অপ্রাসঙ্গিক হয়েছে বলে তাদের কাজ নেই। তো এই অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে এই কে কোথায় করবে, এটা কি বিজেপিকে ঠিকা নিতে বলা হচ্ছে না কংগ্রেসকে ঠিকা নিতে বলা হচ্ছে? ঠোঁটকাটায় আজ এখানে ইতি টানছি।